দেশে সৌদি প্রবাসীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঢাকার পর এবার চট্টগ্রাম ও সিলেটে হবে আরটিপিসিআর ল্যাব। খুলে দেওয়া হলো চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের মুখ। 7 মাস আগেই শেষ হয় খনন। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। দ্রুত এগোচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। প্রকল্প প্রায় 50% শেষ। 2023 সালে পরমাণু বিদ্যুৎ পাওয়ার আশা। অতিরিক্ত সচিব পরিচয় প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ। মিলেছে জিকে শামীম ও মুসা বিন শমসেরের সঙ্গে গোপন লেনদেনের তথ্য। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। এদিকে প্রবাসীদের সুবিধার্থে ঢাকার মতো চট্টগ্রাম ও সিলেটেও করোনার আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায় বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রবাসী কর্মীদের জন্য 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড পিসিআর টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে। ওখানে র্যাপিড টেস্টের পিসিআর টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে পাকা জুমের সোনালী আভা, ঘরে ঘরে ফসল তোলার উৎসব। বান্দরবানের পার্বত্য অঞ্চলে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের মাটির নিচ দিয়ে বোরিং মেশিনের মাধ্যমে দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। প্রথম টিউব খনন করতে যে সময় লেগেছিল তার 7 মাস আগেই শেষ হয়েছে দ্বিতীয় টিউবের কাজ। ইতোমধ্যে টানেলের সার্বিক 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার।
নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। 2 সুড়ঙ্গে 2টি করে 4টি লেন থাকবে। বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্ল্যাবের ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে, এক টিউবের মধ্যে চলতেছে, বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। 2019 সালের 24শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসেই বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়েক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালে পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পরে পৌঁছাতে। 2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিয়্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ, এর মধ্যে 4টাই রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিয়্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেসারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি SK সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির এক মামলার রায় ঘোষণার 2 সপ্তাহ আগে এ মামলা করল সংস্থাটি।
দুদক বলছে অনিয়মের মাধ্যমে 7 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন সিনহা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কাছ থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুকের পূর্বাচল প্রকল্পে আরও 3 কাঠার একটি প্লটের আবেদন করান এসকে সিনহা। প্রভাব খাটিয়ে 3 কাঠার প্লটটিকে উন্নীত করান 5 কাঠায়। এসকে সিনহার ক্ষমতার অপব্যবহার এখানেই শেষ নয়। ভাইয়ের নামে পূর্বাচলে পাওয়া প্লটটি স্থানান্তর করে উত্তরা 4 নম্বর সেক্টরে অনুমোদন করান তিনি। নিজেই পরিশোধ করেন প্লটের যাবতীয় অর্থ মোট 75 লাখ টাকা। পরে নির্মাণ করেন 9 তলা ভবন। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার এবং 9 তলা ভবন তৈরি করে 7 কোটি 14 লাখ টাকা বেনামে অর্জন করেছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সে কারণেই তার বিরুদ্ধে বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে 7 কোটি 14 লক্ষ 5,865 টাকা এই সম্পদ জনাব সুরেন্দ্র কুমার সিনহা অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই এবং নিজের আত্মীয়দের নামে বেনামে অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নাই। তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং উক্ত সম্পদ অর্জনের ক্ষেত্রে অবৈধ পন্থায় অর্জিত অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে। দুদকের কাছে জানতে চাওয়া হয় রাজুকের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিল কিনা। দেখা যাক, যদি ক্ষমতার অপব্যবহার বা অত্যাধিক ব্যবহার, মাত্রাতিরিক্ত চাপ, এগুলোও তো থাকতে পারে। সবকিছু মিলিয়েই দেখবে দুদক। এদিকে মিথ্যা তথ্য দিয়ে এসকে সিনহার বিরুদ্ধে অন্য একটি মামলা করার অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আলোচিত চরিত্র শাহেদের সঙ্গে মহব্বত কি করে হয়েছিল? করোনা রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে গেলে তাকে এই প্রশ্ন করেন বিচারক। উত্তরে আজাদ বলেছেন, চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না, জানতেনও না যে শাহেদ প্রতারক। পরে অসুস্থতা বিবেচনায় সাবেক ডিজিকে জামিন দেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত রয়েছে। রিজেন্ট কাণ্ডের শুরু থেকেই নাম আসে সে সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের। মামলায় তার নাম বাদ দেয়া হলেও তদন্তে তথ্যপত্র মেলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলাতেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। তাকে পেয়ে বিচারক জানতে চান রিজেন্টের শাহেদের সাথে তার এত মহব্বত কিভাবে হয়েছিল। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাবেক ডিজি বলেছেন, রিজেন্টের শাহেদের সাথে চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না। শাহেদ যে প্রতারক এটিও জানতেন না তিনি। উনি নিজে স্বীকারও করেছেন যে হ্যাঁ, শাহেদ একজন প্রতারক। এই প্রতারকটা উনি আগে জানতে পারেননি। এই কথাটাই বলেছেন যে শাহেদের সাথে উনি প্রথম দেখা হয়েছিল যেদিন এটা সই হয়, স্বাক্ষর যেদিন হয় সেই দিনই প্রথম দেখা হয়, এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, আরও বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেইখানে। এর আগে শুনানি হয় তার জামিন আবেদনের। অসুস্থতার কথা বলে আদালতে জামিন চান তার আইনজীবীরা, মঞ্জুর করেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের তথ্যপাত্র রয়েছে। মোট আসামি 6 জন, 6 জনের মধ্যে আজকে ওনাকে দিয়ে 5 জন আসামি জামিনপ্রাপ্ত হয়েছেন। এভিডেন্স কালেক্ট করেছি, আমরা মামলা নিশ্চয়ই প্রমাণ করতে সমর্থ হব। ৩,৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার কথা বলে ৩,৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৮৬,৫০০ টাকা আত্মসাৎ এবং ১,৯৬,৯৬,০০,০০০ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বরে শাহেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে এই মামলায় আসামি করা হয় সাবেক ডিজিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির খবর বের হয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের তৎকালীন ডিজি আবুল কালাম আজাদের নামও বেরিয়ে আসে। দুদকের জিজ্ঞাসাবাদে গত বছর নিজেকে সৎ বলে দাবি করেন তিনি। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল
এবং মেধাবী কর্মকর্তা। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন উত্তর এড়িয়ে গেলেও দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযানের সিলগালা করার পর প্রশ্ন ওঠে, লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর কি করে হলো? তারপর সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন। দুদকের মামলায় প্রথমে বাদ দেওয়া হয় আবুল কালাম আজাদের নাম, কিন্তু শেষ পর্যন্ত গত 20 সেপ্টেম্বর 3,34,00,000 টাকা আত্মসাতের মামলায় শাহেদের সাথে চার্জশিটে নাম ওঠে আবুল কালাম আজাদের। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত বছরের 6 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়। 7 জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত সচিব পরিচয়ে সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন আর সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। এমনকি ব্যবসায়ী জিকে শামীমের সঙ্গে চক্রের গোপন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে প্রতারক চক্রের অফিসে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ গ্রেফতার করা হয় 5 জনকে। পরিচয় দেন অতিরিক্ত সচিব, ব্যাংক থেকে বড় অঙ্কের লোন পাশ করিয়ে দিতে পারেন তিনি। এমনকি শত কোটি টাকার সরকারি প্রকল্পের কাজও পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন এই অতিরিক্ত সচিব। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর সহযোগিতায় গুলশানের জব্বার টাওয়ারে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মূল হোতা সহ 5 জনকে। পুলিশ জানায়, স্কুলের গণ্ডি না পেরোনো আব্দুল কাদের মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বেসরকারি বিভিন্ন ব্যাংকে তার নামে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছেন তারা। সে কাট করেছেন যে সেখানে সে এডিশনাল সেক্রেটারি, সে বলে তার কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার আছে, আমার স্যারের সাথে দেখা করলে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসোর্টিয়াম করতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা, এই তার হলো ব্যবসা। ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমের বিভিন্ন মামলার আইন সহায়তাকারী আব্দুল কাদের, তার সঙ্গেও ব্যাংক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টবি দেখলাম। সবকিছু মিলে আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্তের সাথে নিয়ে আসবো। জিকে শামীমেরও ব্যবসায়ী, সেও অ্যাডভাইজার। আর প্রিন্স মুসা বিন শমশের এবং তার ওয়াইফের সাথে তার একটা যে ব্যবসায়ী লেনদেন আছে সেটা আমরা কিছুটা পেয়েছি, এটা আমরা তদন্ত করে বলতে পারি। এই প্রতারক চক্রের সঙ্গে রাঘব বোয়ালদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে এই চক্রের বাকি সদস্যদেরও খুঁজে বের করা হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা উধাও, চেক জালিয়াতি করে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। থানায় সাধারণ ডায়েরি, তদন্ত কমিটি গঠন। একটি সংসদীয় আসন ও স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। এছাড়া সভায় 10 পৌরসভা এবং বেশ কিছু উপজেলায় নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা। নির্বাচন কমিশন গঠনে আইন করার সময় নেই, সে কারণে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। আজকে নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের
সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। রাজধানীতে স্টার ল্যাবরেটরিজ নামের কোম্পানিতে অভিযান চালিয়ে প্রায় $1.5 কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন বলছে ক্যালসিয়াম থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীর বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ নকল করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। প্রলিফা নামের স্নায়ু দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় এই ওষুধটি ইটালির মূল ব্র্যান্ডের আদলে বানানোর কথা বলা হলেও মানা হয়নি সঠিক পদ্ধতি। স্টার প্রলিফা নামে অনুমোদন থাকলেও শুধু প্রলিফা নাম দিয়েই রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে দেদারসে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া জীবন নামের এই ক্যালসিয়াম জাতীয় ওষুধটির অনুমোদন আছে 250 mg'র, অবলীলায় তা 500 mg'তে রূপান্তর করে তৈরি করছে স্টার ল্যাবরেটরিজ। এছাড়া অনুমোদন নেই এমন ওষুধও তৈরি করছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ওষুধ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। অনুমোদন নেই, আবার প্রোডাকশনের আপনার যে ক্যাপাবিলিটি সেটাও নেই তারা বলছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? ক্যাপাবিলিটি না থাকলে তো পারমিশন পাইতাম না। আমি পারমিশন পাইছি। আমাদের ওই যে জিরো সাইজ হওয়াতে একটু বলেছে, আমাদের প্যাকিংয়ের জিনিসগুলো ঠিক করতে হবে। নকল করি না, ওরা আমরা হয়তো বেশি কম লিখছি, ঠিক করতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে এমন ওষুধ সেবনে কিডনি জটিলতা সহ লিভারে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। এক ধরনের পারমিশন নিয়েছে, কিন্তু বানাচ্ছে আরেক ধরনের। মার্কেটিংয়ের সুবিধার্থে তাদের নিজেদের মতো করে ওষুধ বানাচ্ছে এবং জনগণকে প্রতারিত করার উদ্দেশ্যে বেশি দাম দিয়ে তারা ওষুধ বানাচ্ছে। কিছু কিছু ওষুধ আমরা জব্দ করি, কিছু আছে অনুমোদিত, তাদের দেখা যাচ্ছে যে 500 মিলিগ্রাম অনুমোদন আছে, কিন্তু 300 মিলিগ্রাম অনুমোদন আছে, তারা 500 মিলিগ্রাম বানাচ্ছে। লোকজন তো ইকোনমিক্যালি অনেক লস হচ্ছে, যারা লিভার সিস্টেমে আক্রান্ত হচ্ছে তারা এই ওষুধ খেয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তাদের অসুস্থ ভালো হচ্ছে না, তারা আরও বেশি কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞপ্তি দেখে কিনতে এসে বাইক ছিনতাই করে নিয়ে যায় কথিত ক্রেতা। রাজধানীর রামপুরা, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সুজুকি জিক্সার এই বাইকটির মালিক মেহেদি হাসান নামের এক যুবক। কষ্টের টাকায় কেনা নিজের মোটরসাইকেলটি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেন সামাজিক মাধ্যমে। বিজ্ঞপ্তি দেখে বাইকটি কিনতে গ্রাহকও আসেন, কিন্তু আদতে তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য। চকবাজারে বাইকটি কিনতে এসে নিয়ে যায় টেস্ট ড্রাইভিংয়ে, এরপর আর ফিরে আসার নাম নেই। মেহেদি গত 4 অক্টোবর এই ঘটনায় মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয় চক্রের 5 সদস্যকে। কোনো কিছু কেনা বেচা হইতে গেলে তো দেখাটা স্বাভাবিক, ক্রেতা বিক্রেতার দেখাশোনা। তো সেই কথা মতো নবকুমার ইনস্টিটিউট মাঠে এই মোটরসাইকেলটা নিয়ে আসে বাদী। এই চোর তখন দেখার নাম করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় বাইকটি চুরির পর চক্রের প্রধান হোতা শাওন এটি বিক্রি করে দেন আসাদ এবং রিপন নামের 2জন ব্যক্তির কাছে। তাদের কাছ থেকে মিল্লাত নামের এক ব্যক্তির হাত হয়ে বাইকটি চলে আসে নাজমুলের কাছে। আসাদ এবং রিপন এরা দুজন আবার কিনে আরেক চোরাই মোটরসাইকেল ক্রয় করার সিদ্ধহস্ত মিল্লাতের কাছে হস্তান্তর করে। সে আবার নাজমুল নামে আরেকজনের কাছে হস্তান্তর করে এবং সেই নাজমুলের কাছে আবার কিছু এই মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র তারা তৈরি করেছে। মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতারকৃত অন্যদের সম্পৃক্ততা পায়। তবে এর আগেই বাইকটি কয়েক হাত ঘুরে নরসিংদী চলে যায়, পরে নরসিংদী থেকে এটি উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করতে টিএসসিতে বসানো হয়েছে অস্থায়ী নিবন্ধন কেন্দ্র। আগামী 7 দিন এই কার্যক্রম চলবে। নিবন্ধন শেষ করার 2 দিনের মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন শিক্ষার্থীরা। এর ফলে সব শিক্ষার্থীদের কোভিড টিকা গ্রহণ সহজ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিসা নাজনীন জাতীয় পরিচয়পত্র না থাকায় কোভিড টিকা নিতে পারেননি। বৃহস্পতিবার টিএসসিতে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে বিড়ম্বনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। ফর্ম ফিল আপ করছি অনলাইনে, তো আজকে সে সব জমা দিলাম, সব স্ক্যান হয়ে গেল, সব কিছুই হয়ে গেল, তাড়াতাড়ি হয়েছে। আর
কম ঝামেলা হয়েছে আমার মতে। জাতীয় পরিচয়পত্র না থাকা অন্যান্য শিক্ষার্থীরাও প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তথ্য পূরণ করেন, পরে তা হল থেকে শনাক্ত ও যাচাই করেন। সবশেষ টিএসসিতে এসে অস্থায়ী কেন্দ্রে আঙ্গুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করেন। প্রক্রিয়ায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। এনআইডি না থাকার কারণ আমি পাসপোর্ট করতে পারছিলাম না, আমি যে কোভিডের টিকা নিব এটাও পারছিলাম না ঠিক মতো। এখানে আসার পর থেকে সবাই খুব কোঅপারেটিভ। বিশ্ববিদ্যালয় থেকে এই কাজটা করা অনেক বেশি সহজ, কারণ আমি গ্রামে যাওয়া আসা, তারপর হচ্ছে ওখানে আবার কথা বলে ওনারা খুব ভালোভাবে নিচ্ছে না, সবকিছু মিলে আর কি এটা অনেক বেশি সহজ। নির্বাচন কমিশন বলছে আঙ্গুলের ছাপ ও ছবি তোলার সর্বোচ্চ 2 দিনের মধ্যেই জাতীয় পরিচয়পত্র নম্বর দেয়া হবে। 1-2 দিনের মধ্যে তারা ওটিপি পেয়ে যাবে। যদি আমার 11 কোটি ভোটারের সাথে এটা ম্যাচিং করবে, চেক করবে, চেক করার পরে দেখা যাবে যে যদি এটাকে কোনো ম্যাচ না হয় তাহলে আমরা হয়তো 24 ঘন্টায় পেয়ে যেতে পারি। নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনেক শর্তই শিথিল করা হয়েছে। এখানে সীমাবদ্ধতা অনেক আছে, সুযোগ সুবিধার সীমাবদ্ধতা আছে। কিছু কিছু ওয়েবার কিন্তু তারা দিয়েছে, যেটি অন্যদের জন্য প্রযোজ্য সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাখেনি, অনেক সহজ করে দিয়েছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত টিএসসিতে অস্থায়ী কেন্দ্রে এসে জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চিলাহাটি হলদেবাড়ি সীমান্ত দিয়ে রেলপথে ভারতের সঙ্গে পণ্য পরিবহন শুরুর প্রভাব পড়েছে উত্তরের সৈয়দপুরে। সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন শত শত টন পাথর আসছে। এসব পাথর পরিবহন এবং ওঠানো নামানোর কাজে ব্যস্ত রেলের 200-রও বেশি শ্রমিক, কর্মকর্তা কর্মচারী। এতে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। সৈয়দপুর স্টেশন মাস্টার জানান, পাথর আমদানির পাশাপাশি শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। পাথর নামানো ওঠানোর শব্দ আর শ্রমিকদের হাঁকডাকে আবার সরব হয়ে উঠেছে সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ড। 56 বছর পর চিলাহাটি হলদিবাড়ি সীমান্তে নতুন করে রেলপথ চালুর পর ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 3 থেকে 4 হাজার মেট্রিক টন পাথর আসছে এখানে। এতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাথরের গাড়ি আসে, আমরা খুবই কাজকাম পাইতেছি, আমার লাভ হয়েছে। সবাই কাজকর্ম করে খাইতেছে, আগে বেকার ছিলাম, অন্যান্য কাজ করছিলাম। আর আগে কিন্তু পাথরটা তো এগুলো কম আসছে, এখন এই চিলাহাটি বর্ডার করলে ডাইরেক্ট এই পাথরটা বেশি আসতেছে। এখন সৈয়দপুর আসার পর থেকে আমাদের বেকারত্বটা অনেকটাই কাটে গেছে। এই পথে নতুন করে রেল যোগাযোগ চালুর জন্য চিলাহাটি রেল স্টেশন সংস্কার করা হলেও পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড করা হয়নি বলে অভিযোগ আমদানি রপ্তানিকারকদের। এখানে ক্যারিং খরচ কম এবং হলো র্যাকের ভাড়াটা, আমরা রেলের ভাড়াটা একটু কম পাই, এই জন্য আমরা এই ভাড়াটা একটু চয়েস করেছি। বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা কাজ করছি, তবে এখান দিয়ে নতুন চালু হওয়ার পর থেকে আমরাও মনে করেন যে দিক দিয়ে কাজের সুবিধার কারণে আমরাও এই দিক দিয়ে মাল ঢুকছি আর কি। আপাতত শুধু পাথর আমদানি হলেও শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বর্তমানে হলদিবাড়ি চিলাহাটি রুটে পাথর পরিবাহিত হচ্ছে ট্রেনে, ভবিষ্যতে খাদ্য পরিবহন হবে এবং এই সৈয়দপুর স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং কর্মচঞ্চলতা বেড়ে যাবে। আগস্ট মাসে শুরু হবার পর ভারত থেকে প্রায় 50,000 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারকেরা। সময় সংবাদ, নীলফামারী। ভোরের সময় আরও থাকছে, মাছ ধরার নিষেধাজ্ঞায় চাঁদপুরে হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ। ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা। শুধু চাল নয়, সরকারি অর্থ সহায়তার দাবি। ডাক্তারসহ প্রয়োজনীয় অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সরকারি হাসপাতালে 350 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 72 জন। যন্ত্রপাতির অভাবে অনেক উপজেলার হাসপাতালে হয়নি অপারেশন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে যোগদানের কিছুদিন পরই নানা কারণ দেখিয়ে তৃণমূলের হাসপাতাল ত্যাগ করেন। স্বাস্থ্য বিভাগ বলছে, স্বল্প জনবলে বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জেলার সীমান্তবর্তী পাতার ইউনিয়ন থেকে সন্তান প্রসব করতে আসা কোহিনুর বেগম সাপাহার সরকারি হাসপাতাল থেকে তাকে রেফার করায় বেসরকারি হাসপাতালে সেবা নিতে ছুটছেন।
কোহিনুরের মতো অনেকেই নানা সমস্যা নিয়ে তৃণমূলের সরকারি হাসপাতালে আসলেও সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছেন। যন্ত্রপাতি ও জনবলের অভাবে বন্ধ আছে জরুরি অপারেশন। হাসপাতালে যোগদানের কিছুদিন পরই নানা কারণ দেখিয়ে চলে যাওয়ার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। এই জরুরি বিভাগে আসলে আর কোনো রকম একটু কিছু চিকিৎসা একটু করে বলবো যে রাজশাহী চলে যান। বেসরকারি কোনো ক্লিনিকে যাচ্ছে তখন সেখানে আমাদেরকে অনেক টাকা ব্যয়বহুল এবং ওরা আর কি জোরপূর্বকভাবে যে কোনো জিনিস একটা এক্সিস যদি 250 টাকা হয় ওনাদের কাছে গেলে 500, 550, 600 টাকা পর্যন্ত আদায় করে। যে 2-4 জন ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসে তারা কিছুদিনের মধ্যে বিভিন্ন অজুহাতে এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যায়। প্রান্তিক মানুষের ভরসা সরকারি হাসপাতালগুলো চলছে নানা সংকটে ধুকে ধুকে। অবকাঠামো সহ রয়েছে বিপুল সংখ্যক চিকিৎসক সংকট। স্বল্প জনবলের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুষম সেবা না পাওয়ার অভিযোগ করছেন। যন্ত্রপাতি নেই, ডাক্তারও নেই, চিকিৎসা অভাবে মানুষ দুর্ভোগ চেষ্টা করছে। আমি এখানে কোনো বেড পাই নাই, তারপরে আপনার হলো আমাকে এই ফ্লোরে এখানে দেওয়া হয়েছে। জনবল সংকটে বাড়তি রোগীর সেবা দিতে চরম বেগ পেতে হচ্ছে সরকারি চিকিৎসকদের। অন্যদিকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগ জেলার স্বাস্থ্য বিভাগের। অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দিচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কিছু চিকিৎসক আমাদের এখানে আরো বৃদ্ধি পেত তাহলে আমরা রোগীদেরকে আরো সুষ্ঠুভাবে চিকিৎসাটা দিতে পারতাম। যে পদগুলো শূন্য আছে সেগুলো থাকা সত্ত্বেও স্থানীয় যারা ম্যানেজার যারা আছেন তাদের জনবল পুনর্বিন্যাস করে সেবাগুলো দেওয়া যাচ্ছে। 42তম বিসিএস এর মাধ্যমে আরো 4000-এর মতো চিকিৎসক চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়েছে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করার জন্য। আমরা আশা করছি যে খুব শিগগিরই তারা আমাদের হাতে আবার পদায়িত হবে। স্বাস্থ্য বিভাগ জানায় জেলার 11টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে 275 জন চিকিৎসক পদে কর্মরত আছেন 72 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে গেছে ঠান্ডাজনিত জ্বর, সর্দি, নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ভৈরব থেকে ফজলুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঋতু পরিবর্তনের কারণে গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জের ভৈরবে অনেকেই ঠান্ডাজনিত নানা রোগে ভুগছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসছেন। শুধু ভৈরবেরই নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসেন এখানে। এতে রোগীর চাপ কয়েক গুণ বেড়ে গেছে হাসপাতালটিতে। আমার বাচ্চার ডায়রিয়া, ঠিক আছে, আমি ডায়রিয়ার জন্য আমি তাড়াতাড়ি আসছি এখানে। এটা সরকারি জানি ভালো হবে আর কি। তা আসছি, আওয়ার পরে কিন্তু ডাক্তার আসে না। বাচ্চার নিউমোনিয়ার সমস্যা, আমি নিয়ে শনিবারে ভর্তি হচ্ছি, ঠিক আছে। বাচ্চা চিকিৎসা করে ভর্তি নিতে চায় না। জ্বর, ঠান্ডা, ডায়রিয়া, নিউমোনিয়া রোগী আসে, যাদের বেশি সমস্যা হয় তাদেরকে ভর্তি রাখা হয়, বাকিরা বাসায় চলে যায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার কাজ চলমান থাকায় চিকিৎসকদের বসার জায়গা সংকট রয়েছে। এতে সেবা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কারণে ডাক্তার এবং নার্সদের বসার সমস্যা, রোগী দেখার সমস্যা, এই কারণে আমাদের চিকিৎসা সেবা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই কারণে সাধারণ রোগীরাও চিকিৎসা যারা নিতে আসছে তারাও বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে 4 থেকে 500 রোগী দেখা হয়। এর মধ্যে শিশু রোগী শতাধিক। 50 শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন 47 জন। সময় সংবাদ, ভৈরব। মাইলি সংরক্ষণে প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। তবে জেলেদের দাবি শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ জোগাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। এই জন্য অর্থ সহায়তারও দাবি তাদের। নাইমুল ইসলাম নীরবের তোলা ছবিতে ফারুক আহমদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়শা বেগম। 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ। তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের।
একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদী পাড়ের 4 উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন, সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরও দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করা অনেক বন্ধ, 22 দিনটা লইয়া এখন অনেক কষ্ট যাইতেছে না। এ তো কিস্তি আয় পড়ছে, অনেক টাকা ঘর নাই, গুছাইতে পারিনি, কইতো নিবি। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করি না, 10 জন খাওয়াই না, দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। এতে আমরা খুশি আছি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলেদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে পৌঁছে দিই। আমরা একদিনও দেরি করি নেই। আমরা চালের ডিওটা পেয়েছি 29 তারিখে এবং 3 তারিখের মধ্যে আমরা মানে যত চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035টি। সময় সংবাদ, চাঁদপুর। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করছেন জেলা মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ জেনিফার। চলছে ইলিশের প্রজনন মৌসুম। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম চলবে। এই প্রজনন মৌসুমে ইলিশ যাতে নির্বিঘ্নে সমুদ্রের নোনা পানি থেকে মিষ্টি পানিতে ডিম ছাড়তে পারে, সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নৌ পুলিশ, কোস্টগার্ড সবাই কিন্তু পায়রা নদীতে অভিযান পরিচালনা করছে। গত রাত থেকে তারা এখন পর্যন্ত অভিযান পরিচালনা করে আছে। 3 অক্টোবর রাত থেকে আজকে পর্যন্ত তারা রোটেশন বয় রোটেশন, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য বিভাগ সহ প্রশাসনের জেলা প্রশাসন সহ পটুয়াখালীতে আন্দারমানিক নদী সহ সকল নদীতে কিন্তু এই অভিযান পরিচালনা করে আসছে। আপনাকে একটা বিষয় বলে রাখি যে 25 অক্টোবর পর্যন্ত এই যে মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্র, ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়, বিনিময়, মজুদ নিষিদ্ধ থাকবে। আপনি দেখতে পাচ্ছেন পায়রা নদীতে কিন্তু এই অভিযান তারা এখনো চালাচ্ছে পায়রা নদীতে, যাতে কোনো জেলে বা নৌকা বা জাল এই নদীতে না ফেলতে পারে এবং মাছ না শিকার না করতে পারে। আপনাকে আরো একটা তথ্য দিয়ে রাখি যে কিছু কিছু মৌসুমী জেলে রয়েছে, তারা চুরি করে কিন্তু এই সময় মাছ ধরে, কিন্তু সঠিক জেলেরা এই 22 দিনই কিন্তু তারা মাছ ধরে না। তারা কিন্তু জাল মেরামত, নৌকা ট্রলার মেরামত করে তাদের এই সময়টা পার করে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে মোট 15 থেকে 20 দিন হচ্ছে ইলিশ ডিম ছাড়া আসল সময়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনা নিয়ে প্রতি বছর নয়, এবছরও মোট 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় ইলিশকে স্বচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ দিতে ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যার কারণে এই প্রজনন মৌসুমে প্রশাসনের জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন সহ এর সাথে যে দায়িত্ব সংশ্লিষ্ট আছে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নদীকে জেলে এবং জাল মুক্ত রাখার জন্য। আপনাকে আরেকটু বলে রাখি যে পটুয়াখালী জেলা আন্দারমানিক এবং চরমন্তা যে সোনার চর রয়েছে, এই দুটি কিন্তু মোহনা থেকে সমুদ্র থেকে ডিম ছাড়তে কিন্তু ইলিশ মিষ্টি পানিতে প্রবেশ করে এবং এই সময়তে কিন্তু তারা মিষ্টি পানিতে ডিম ছাড়ে এবং ডিম ছাড়ার পর তারা কিন্তু আবার সমুদ্রে ফিরে যায়। এই নির্বিঘ্নে যাতে ডিম ছাড়তে পারে, যাতে ডিম ছাড়ার সময় কোনো বাধা বিপত্তি না ঘটে, সেজন্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা বলায় থাকলেও অনেক সময় কিন্তু জেলেরা চুরি করে মাছ শিকার করে। তবে জেলেদের একটা অভিযোগ রয়েছে, জেলেরা বিষয়টা আমাকে জানিয়েছে যে এই 22 দিনে তারা মাছ বন্ধ করে রাখলো, কিন্তু তারা যে 20 কেজি করে চাল দেওয়ার কথা ছিল সেই চালটা
কিন্তু তারা এখনো পায়নি। তবে পটুয়াখালী জেলায় যে নিবন্ধীয় পটুয়াখালী জেলায় জেলে রয়েছে কিন্তু 1 লক্ষেরও বেশি, যারা সমুদ্রে নদীতে এই সময় সবসময় মাছ ধরে, কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 67,000 বেশি। এর ভিতর 63,800 জেলেকে এই 22 দিনে কিন্তু 20 কেজি করে সরকারি সহযোগিতা দেওয়া হবে। তবে জেলেরা একটাই অনুরোধ যে তাদের এই যে 20 কেজি করে চালের সাথে যদি আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এই ছিল পায়রা নদী থেকে মা ইলিশ প্রজননের জেলা প্রশাসন মৎস্য বিভাগের অভিযানের আমার কাছে সর্বশেষ। জেনিফার। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করছেন জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থ অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে নড়িয়া উপজেলা ও নড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে মিছিলটি বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নে অর্থ অনুমোদন দেওয়ায় সরকারকে অভিনন্দন জানান। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙন রোধে ও শহর রক্ষা বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ইজারা বাতিল সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। এতে যে কোনো সময় নদী রাজবাড়ী শহর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান স্থানীয়রা। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বোর্ড জানায় 2020-2021 অর্থ বছরে বোর্ডের কেনাকাটার আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করা হলেও চেকগুলো দিয়ে 2,50,44,010 টাকা উত্তোলন করা হয়েছে। ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাহিল লাল স্টোর নামে দুটি প্রতিষ্ঠানের নামে এই বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজরে আসায় থানায় জিডি করার পাশাপাশি কলেজ পরিদর্শক KM রাব্বানীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে চেকের সবকিছু ঠিক দেখেই অর্থ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক বোর্ড শাখার ম্যানেজার। এবছর ধরা পড়ছে 9টি চেক চলে গেছে ওই ভ্যাট বাবদ, যেখানে আমরা 10,000 টাকা ইস্যু করেছি, কিন্তু চলে গেছে 2.5 কোটি টাকা। এটা আমরা যে সিস্টেমে দেই, আমরা সেই সিস্টেমেই দিয়েছি। আমরা দেখছি যে আপনার যে অ্যাপারেন্টগুলো চেকগুলো আসছে সেগুলো যেভাবে আসে, সিগনেচার ঠিক আছে, চেক নাম্বার ঠিক আছে, সব কিছু ওকে আছে। নওগাঁর হাটে সব ধরনের ধানের দর সপ্তাহের ব্যবধানে মন প্রতি 50 থেকে 60 টাকা কমে গেছে। ধান বেচা কেনার খবর জানাতে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ জেনিফার। আপনি দেখতে পাচ্ছেন হাটে কিন্তু ইতিমধ্যে প্রান্তিক যারা চাষি ভোর সকালে এই হাটে ধান তুলছেন এবং তারা বিক্রির জন্য নিয়ে আসছেন এবং সপ্তাহের ব্যবধানে হাটে ধানের দরের কিন্তু একটা পতন আমরা এখানে লক্ষ্য করছিলাম। বিশেষ করে সরু জাতের যেসব ধান রয়েছে, নাজির, কাটারি, এই জাতীয় ধানের দর কিন্তু 50 থেকে 70 টাকা পর্যন্ত প্রতি মনে এখানে কমেছে। অন্যদিকে আউশ ধান, যে ধানটা এই মৌসুমে তোলা হয়েছিল, এই ধানের দরটা আমরা লক্ষ্য করছিলাম বিগত হাটগুলোতে বিক্রি হচ্ছিল 900 টাকা পর্যন্ত বা 880-90 টাকা, সেই ধান কিন্তু এখন 850 টাকা বিক্রি হচ্ছে। তো সব ধরনের ধানের দরই কিন্তু মোটামুটি 50 থেকে 70 টাকা পর্যন্ত প্রতি মনে কমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে যে পরিমাণ এখন ধানের তাদের চাহিদা রয়েছে, এই চাহিদার তুলনায় হাটগুলোতে ধান কিন্তু ভালো আসছে এবং
ধানের কিন্তু এই মৌসুমে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আমন ধান আবার নতুন করে আসতে শুরু করবে এবং এই ধানের পাশাপাশি হচ্ছে চলতি মৌসুমে কিন্তু ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করা হয়েছে। চালের বাজার একটা অস্থিরতা বিরাজ করছিল। এই আমদানি এবং বাজার ব্যবস্থাকে সমন্বয় রাখতে গিয়ে কিন্তু ধানের এরকম একটা দর কম দরে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা সে কথাটা কিন্তু বলার চেষ্টা করছিলেন। তবে হাটগুলোতে কিন্তু এখন যে পরিমাণ ধান আসছে এই ধানগুলো কিন্তু বিগত মৌসুমের বিশেষ করে বুড়ো মৌসুমের ধান, এখানে বেশি শুকনো ধান, এই ধানগুলো কিন্তু চাষিরা ধরে রাখেন শেষ সময় একটা ভালো দর পাওয়ার আশায়। তবে বিগত হাটগুলোতে কিন্তু বিশেষ করে আজ থেকে 10 থেকে 15 দিন আগে কিন্তু এই ধান বিক্রি হয়েছিল বিশেষ করে কাটারি জাতের ধান 1300 থেকে 1320 টাকা পর্যন্ত। অন্যদিকে নাজির বা প্যারিজা জাতের যেসব ধান একই এরকম 1300-র উপরে, কিন্তু সেই ধান আজকে হাটে বিক্রি হচ্ছে 1200 থেকে 1250, সর্বোচ্চ 1270 টাকা পর্যন্ত প্রতি মনে বিক্রি হচ্ছে। এই অঞ্চলে কিন্তু ধানের আবাদ বিপুল পরিমাণ হয়ে থাকে আপনি জানেন, এবং ধানের চাষাবাদের উপর কিন্তু আর্থসামাজিক একটি বড় ধরনের এখানে ভূমিকা রাখে। এবং বিগত মৌসুমগুলোতে বুড়ো মৌসুমে এই অঞ্চলে বিশেষ করে নওগাঁতেই ধানের উৎপাদন হয়েছিল প্রায় 12.5 লাখ মেট্রিক টন, এবং চলতি আউশ মৌসুমে ধান কৃষকের ঘরে উঠেছে প্রায় এখানে 3.5 লাখ মেট্রিক টন। তো সব মিলে ধানের অর্থনৈতিক যে কারবার এটা কিন্তু বেশ জমজমাট এখানে চলে। ভোর সকাল থেকে কিন্তু বিভিন্ন হাটগুলোতে ধান স্থানীয় যারা চাষি তারা নিয়ে এসে বিক্রি করে থাকেন। ধান কেন্দ্রিক এই কারবারকে ঘিরেই কিন্তু বড় ধরনের বাজার ব্যবস্থা এখানে গড়ে উঠলেও তবে টেকসই বাজারটা কিন্তু চাষিরা সবসময় তারা আশা করেন, এবং দরের জায়গাটা কিন্তু বিগত হাটগুলো থেকে সবসময় 10, 50 বা 20 টাকা ওঠানামা করার কারণে প্রান্তিক চাষিদের যে বরাবরই যে অভিযোগটা আমরা লক্ষ্য করি, তারা বলেন যে আসলে হাটে ব্যবসায়ীদের একটা মুনাফা লাভের কৌশলকেই কিন্তু সবসময় তারা ক্ষতির শিকার হয়ে থাকেন। এবং হাটগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারি না থাকার কারণে কিন্তু এই বাজার ব্যবস্থাটা পুরোপুরি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকে, এবং এই ক্ষেত্রে কিন্তু মুনাফাটা সবসময় ব্যবসায়ীদের পকেটে যাওয়ার কথাই কিন্তু চাষিদের মুখ থেকে অভিযোগ আকারে আমরা পেয়ে থাকি। তো এইসব হাটগুলোতে এখন যেসব ধান আসছে এই ধানের কিন্তু শুকনো ধান বলা হচ্ছে। প্রতি মনে বিগত মৌসুমগুলোর চেয়ে কিন্তু এই ধানের ওজন 40 কেজি ওজনের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা মান করে কিন্তু চাষিরা ঘরে ধান ধরে রাখেন যে পরবর্তীতে কিন্তু ভালো একটি দর তারা পাবেন, এবং এই দরকে টার্গেট করেই কিন্তু তাদের এই স্বপ্নটা থাকে। তবে হাটে যে পরিমাণ ধান এখন উঠছে এই ধানের তুলনায় কিন্তু প্রত্যাশিত দর পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু কৃষকের মুখ থেকে আমরা বরাবরই পাচ্ছিলাম। তো দরের জায়গাটা টেকসই রাখার জন্য তারা প্রশাসনের একটা তদারকি চাচ্ছেন, যে বিশেষ করে হাটগুলোতে প্রকৃতপক্ষে যদি প্রশাসনের বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই বাজার তাদের দেওয়া হয় তাহলে কাঙ্ক্ষিত দরটা তারা পেতে পারেন, এবং প্রকৃত বাজার ব্যবস্থার যে সুফল তাদের কিন্তু ঘরে উঠতে পারে। তো জেনিফার, এই ছিল নওগাঁর সরস্বতীপুরে হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর হাটে সব ধরনের ধানের দর সপ্তাহের ব্যবধানে মন প্রতি 50 থেকে 60 টাকা কমে গেছে, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী এমআর। দেশীয় সিনেমার প্রসারে স্টার সিনেপ্লেক্সগুলো বড় ভূমিকা পালন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এই মেগা প্রেক্ষাগৃহ প্রতিষ্ঠানের নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর 2 নম্বরের স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পালন করে তাদের প্রতিষ্ঠার 17 বছর পূর্তি। উপস্থিত বক্তারা বলেন, সিনেপ্লেক্সগুলোতে বাংলা সিনেমার চেয়ে বিদেশি সিনেমাই বেশি প্রদর্শিত হচ্ছে, কিন্তু সিনেপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারে বাংলা সিনেমার প্রতিযোগিতা করবে। আমার বাংলাদেশের শিল্পীরা, আমার অভিনয় শিল্পীরা, আমার আগামী প্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের মেধা যোগ্যতা পৃথিবীর কোনো অংশের কোনো দেশের মানুষের চেয়ে কম নয়। এই সিটগুলোতে বসে আমরা এই মিরপুরের মাটিতে বাংলা ছবি দেখতে চাই। ডিজিটাল পদ্ধতিতে ভাড়া গ্রহণ পদ্ধতি চালু করল গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় তারা বলেন, এখন থেকে নগদ ও ভাঙতি টাকার ঝামেলা ছাড়াই বিল প্রদান করতে পারবে গ্রাহকরা। এক্ষেত্রে বিকাশ ও ভিসা কার্ড ব্যবহার করা যাবে। রাইড শেয়ার নেওয়ার পাশাপাশি বিকাশ গ্রাহকরা নিয়মিত ডিসকাউন্টের সুবিধা পাবেন। এছাড়া ওভাই চালক ডিজিটাল পেমেন্টের জন্য গ্রাহকদের নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে উদ্বুদ্ধ করবেন।
অ্যাপে আধুনিক প্রযুক্তি থাকায় যানবাহনের অবস্থান সহজে জানতে পারবে যাত্রীরা। ঝামেলাবিহীন নতুন এই সেবাকে চালকরা স্বাগত জানিয়েছে বলে জানান ওভাই কর্তৃপক্ষ। ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী শিশু দেশে ফিরল। গতকাল সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের প্রতিনিধিরা তাদের ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাচার চক্রের কবলে সন্তান, তাদের ফিরে পেতে দীর্ঘ 2 থেকে 8 বছর ধরে এক বুক দুশ্চিন্তা নিয়ে স্বজনদের অপেক্ষা। অবশেষে 2 দেশের সরকারের সহায়তায় 20 বাংলাদেশি মেয়ে শিশু ফিরল স্বদেশে। তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। আজকে মোট 20 জন বাংলাদেশি শিশু এবং 2 জন মহিলাও আছেন, তাদেরকে আমরা আজকে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করছি। ভুক্তভোগীরা জানায় সংসারের অভাব অনটনের সুযোগে চাকরির প্রলোভন দেখায় পাচার চক্র। এরপর দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে পাচার করা হয় তাদের। ভালো কাজের পরিবর্তে তাদেরকে নানা ভয়ভীতি দেখিয়ে জড়ানো হয় পতিতাবৃত্তি ও অপরাধসহ নানা কষ্টের কাজে। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে 20 মেয়ে শিশুকে উদ্ধার করে আদালতে পাঠায়। এরপর কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের প্রতিনিধিদের মাধ্যমে এই শিশুরা ফিরল স্বদেশে। বন্ধু আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ভারতে নিয়ে যায়। ভারতীয় পুলিশ ধরার পর আমাকে হোমে দেয়। হোম থেকে এখন আমাকে বাংলাদেশ ফিরিয়ে দিচ্ছে। 3-4 বন্ধুকে কাজ দেওয়ার নাম করে আমাদের ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়। তারপরে ওইখান থেকে আমাদের রাজমিস্ত্রির কাজ দেয়। পাসপোর্ট ছিল না বলে আমাদেরকে ইন্ডিয়ান পুলিশ ধরে। আমরা সরকারের মাধ্যমে ওকে ফেরত পাইছি। এখন আমরা তাকে নিজের বাড়িতে নিয়ে যায় পাচার করেছিল, আমরা সেই পাচারকারীর বিরুদ্ধে মামলা করতে চাই। ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছে যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার রাইটস ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। আর পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যদি তাদের পরিবার থেকে আইনি সহায়তা চায় তাহলে জাস্টিস অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। তার জন্মদিন নেওয়ার পরে কোর্ট থেকে জন্মদিন নেওয়ার পরে মামলাটা নিষ্পত্তি হতে পারে। গত 1 মাসে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের শিকার 83 নারী ও শিশু ফেরত এসেছে বাংলাদেশে। জামালপুরের মেলান্দহের নয়াপাড়া খালের ওপর সেতু না থাকায় ভোগান্তিতে 30 গ্রামের হাজার হাজার মানুষ। সেতুর জায়গায় বাঁশের সাঁকোর ওপর দিয়ে 24 বছর ধরে চলাচল করছেন স্থানীয়রা। প্রায় ঘটছে দুর্ঘটনা। তাদের দাবি একটি সেতু, তবে শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1997 সালের বন্যায় ভেঙে যায় মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া খালের সেতুটি। এরপর নিজেদের অর্থায়নে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা। 24 বছরেও এখানে তৈরি হয়নি আর কোনো সেতু। এলাকাবাসীর অভিযোগ, সাঁকোর উপর দিয়ে চলছে অটোরিকশা, মোটরসাইকেলের মতো যানবাহন। ভোগান্তি আরও বাড়ে মুমূর্ষু রোগী ও কৃষিপণ্য পরিবহনে। দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন, প্রাণও গেছে কয়েকজনের। বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজ হয়নি। আমার স্ত্রী অসুস্থ, তাকে নিয়ে যেতে পারি না। আমার মা পার করে নিয়ে যেতে পারি না, এই ব্রিজে চলতো। খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানুষের। এই যে গাড়ি ঘোড়াতে আসে একটা জাঙ্গা সাঙ্গা বদলি হয় নাকি, আল্লাহর 30 দিন এই অবস্থাটা। বারংবার অনেক পত্রিকা বা অনেক কিছুতে লেখালেখিও হয়েছে, বাট কর্তৃপক্ষের চোখে কোনোভাবেই পড়তেছে না। অসুস্থ মানুষ হইলে, একটা ডেলিভারি রোগী হইলে মনে করেন যে কান্দা করে নিয়ে লাগে। এই যে গাড়ি পার করে গেলে ভেঙে ছিঁড়ে পড়ে জায়গায়, আর আগে 3টে গাড়ি পড়ে গেল, অনেক ক্ষতি। সেতুর বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কাজ শুরু করেছেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান। অতি সম্প্রতি হয়তো এস্টিমেট করে এটা আবার এই টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করতেছে, এই প্রক্রিয়ায় আছে। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা কাঠের সাঁকো দিয়ে দেখা যাচ্ছে এলাকাবাসী পার হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। ডিসি স্যারের মাধ্যমে যত দ্রুত সম্ভব আমি প্রশাসনিক ব্যবস্থা নিব, যাতে এলাকাবাসীর এই জনদুর্ভোগ এটা লাঘব হয়। স্থানীয় 2 ইউনিয়নবাসী ছাড়াও প্রতিদিন সাঁকোটি ব্যবহার করেন ইসলামপুর, মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলার 10 থেকে 12 হাজার মানুষ। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময় আরও থাকছে। 15 অক্টোবর থেকে বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত, তবে যেতে হবে চার্টার্ড ফ্লাইটে। সাধারণ ফ্লাইট শুরু নভেম্বরে।
সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে সৌদি আরব নিতে কর্মী বাছাই কার্যক্রম শুরু হয়েছে নড়াইলে। গতকাল নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে সরকার মনোনীত রিক্রুটিং এজেন্ট আগ্রহী প্রার্থীদের মধ্যে থেকে প্রথম ধাপে ৭৫ জনকে মনোনীত করে। এ সময় বক্তারা জানান, দালালের খপ্পরে পড়ে প্রতারণা বা হয়রানি ছাড়া বিদেশ গমনোচ্ছুদের সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে সৌদি আরব পাঠাতে দেশব্যাপী পুরুষ কর্মী বাছাই চলছে। সরকার মনোনীত রিক্রুটিং এজেন্ট নির্ধারিত ১,৬৫,০০০ টাকায় মাসিক ৯০০ রিয়াল বেতনে ক্লিনার পদে এসব অদক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশ থেকে প্রতি মাসে ১,০০০ কর্মী নিয়োগ করা হবে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সিরাজগঞ্জে প্রতিমা তৈরির পালপাড়া পরিদর্শন করেছেন পুলিশ সুপার হাসিবুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় ভদ্রঘাটের পালপাড়া পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। এই পালপাড়াতে সিরাজগঞ্জ সহ আশপাশের কয়েকটি জেলার প্রতিমা তৈরি হয়। প্রতিমা তৈরির স্থানে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। এ সময় পুলিশ সুপার জানান, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, মোবাইল ডিউটির মাধ্যমে আমরা এই নিরাপত্তার ব্যবস্থাটি আমরা সম্পন্ন করব। বিট অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি, তারা তাদের নিজ নিজ বিট এলাকায় যতগুলো মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলো নিরাপত্তা বিধান করবে। দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সভার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এ সময় হিলির 4টি মন্দির ও 4টি প্রতিষ্ঠানকে ৭৪,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনার রূপসা পাইকারি বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে অন্যান্য দিনের মতো আজও কিন্তু সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমে উঠেছে। অন্য বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতা বিক্রেতাও। খুলনার রূপসা পাইকারি মাছ বাজার কিন্তু সবসময় সুনাম রয়েছে। এখানে তাজা মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, এই কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি সবসময় বেশি থাকে। এই বাজারে কিন্তু আসলে অন্যান্য মাছের মতো ইলিশ মাছেরও চাহিদা সবসময় বেশি ছিল। কিন্তু আপনি জানেন যে গত 4 অক্টোবর থেকে 22 দিন ইলিশ মাছ আহরণ, বিপণন, ক্রয় বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে মৎস্য মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে। এ কারণে কিন্তু আসলে ইলিশের দেখা বাজারে নেই। ইলিশের অনুপস্থিতিতে মাছ বাজারে কিন্তু প্রচুর পরিমাণ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো রয়েছে। এর মধ্যে সামুদ্রিক মাছ রয়েছে, দেশি সাদা মাছ রয়েছে এবং আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। আজকের যে বাজার দর তা কিন্তু তুলনামূলক ক্রেতাদের হাতের নাগালে, দাম তুলনামূলক কিন্তু একটু কমই রয়েছে। এর মধ্যে যেমন আমরা জানতে পেরেছি যে দেশি পাঙ্গাস মাছ কিন্তু বাজারে আজকে ভরে গিয়েছে। হাইব্রিড জাতের যে পাঙ্গাস সেটি কিন্তু ভরে গিয়েছে এবং এই পাঙ্গাসের দাম কিন্তু 150 থেকে 200 টাকা কেজির মধ্যে। বেশি দামি মাছের মধ্যে এখন আজকে বাজারের মধ্যে রয়েছে ভেটকি মাছ, যেটাকে বলা হয় বড় সাইজের ভেটকি মাছ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। একটু ছোট সাইজের ভেটকি মাছ পাওয়া যাচ্ছে কিন্তু 500 টাকা বা 550 টাকা কেজি দরে। এর পাশাপাশি রুই মাছ রয়েছে, দেশি রুই মাছ রয়েছে, হাইব্রিড রুই মাছ রয়েছে। রুই মাছের কেজিও এরকম 350 টাকা থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় মাছটি। এবং পাশাপাশি একটু ছোট সাইজের রুই বিক্রি হচ্ছে কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে। পাশাপাশি কাতলা মাছ রয়েছে, দেশি ফাঁসা মাছ রয়েছে, দেশি কাতলা মাছ রয়েছে, দেশি ফাঁসা মাছ পাওয়া যায়। এর পাশাপাশি কিন্তু আমরা অবশ্য কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইলিশ মাছের অনুপস্থিতিতে অন্যান্য মাছ যে তারা নিতে আসছেন এবং মাছের যে বাজার দর তা নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। যদিও কয়েকজন ক্রেতা অবশ্য কিছু মাছের দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে খুলনার এই মাছ বাজারে কিন্তু আসলে
খুলনার এই মাছ বাজার থেকে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক, অর্থাৎ এখানে কিন্তু নিলাম হয়, যে বেশি দামে এখান থেকে ভালো মাছ বিক্রি করতে পারেন এবং এখান থেকে বিক্রেতারা মাছ ক্রয় করে খুলনা শহরের বিভিন্ন বাজারে কিন্তু নিয়ে যান এবং সেখানে বিক্রি করেন। পাশাপাশি এখানে কিন্তু প্রচুর খুচরো ক্রেতাও আসেন, যারা এককভাবে নিজেদের বাড়িতে ক্রয়ের জন্য, বাড়িতে নেওয়ার জন্য এই মাছ এখান থেকে করেন। আরেকটা জিনিস এখানে জানিয়ে রাখি, এই রূপসা মাছ বাজারটি কিন্তু রূপসা ঘাটের একেবারেই কাছে, ফলে এখানে কিন্তু রূপসা ঘাটের একেবারেই কাছে, ফলে এখানে কিন্তু প্রচুর টাটকা মাছ পাওয়া যায় এবং তুলনামূলক সুস্বাদু মাছ পাওয়া যায়। এ কারণে কিন্তু এইখানকার মাছের চাহিদাও বেশি। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই খুলনার পাইকারি মাছ বাজার থেকে কিন্তু মাছ শুধুমাত্র খুলনা শহরের বিভিন্ন প্রান্তেই না, খুলনার বিভিন্ন উপজেলাতে যায় দেশের বিভিন্ন জেলাতেও। তো এই ছিল আমার কাছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে সর্বশেষ খবর। খুলনার রূপসা পাইকারি বাজার থেকে সামুদ্রিক মাছের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে সুইডেনে বসবাসরত সাংবাদিক তাসনিম খলিলের বিরুদ্ধে সুইডেনে মামলা করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সুইডেন আওয়ামী লীগ নেতারা। সামাজিক মাধ্যমে এবং তার সম্পাদনায় ওয়েব পোর্টালে দেশবিরোধী প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তাসনিমের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে জানান তারা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম সহ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সুইডেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, প্রকৌশলী হেদায়েতুল ইসলাম শেলী ও দালিল উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ বিরোধী প্রোপাগান্ডা ছাড়াও নানা মিথ্যা তথ্য প্রচার করছেন। সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া ছাড়াও বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান নেতারা। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে লিপ্ত, তার এই অপপ্রচার এবং মিথ্যাচার বন্ধের তাগিদেই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আজকে সুইডেনের প্রশাসনের শরণাপন্ন হয়েছি। আমরা তাসনিম খলিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। আমাদের বিশ্বাস সুইডেন সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন এবং তাসনিম খলিলের এই অপপ্রচার বন্ধে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা চাই না প্রবাস থেকে কেউ কোনো মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে আমাদের দেশ ও আমাদের প্রতিবন্ধক সৃষ্টি করুক। বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রটনা করে যাচ্ছে ফেসবুক মিডিয়ার মাধ্যমে। তাই আজকে আমরা সুইডেন সরকারের কাছে তার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওর বিরুদ্ধে আমরা কেস করেছি। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং তার বিরুদ্ধে আজকে যে মামলা হয়েছে, আমরা আশা করি সুইডিশ আইন অনুসারে এদেশের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সুইডেনে বসে কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজনীতি করবে সেটা আমরা চাই না। মামলার পাশাপাশি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ ও সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সম্মেলনের মাধ্যমে শুধু তাসনিম খলিল নয়, ভবিষ্যতে যে কেউ দেশ বিরোধী অপতৎপরতা লিপ্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। শিগগিরই চালু হচ্ছে ঢাকা তাশখন্দ সরাসরি বিমান চলাচল। প্রাথমিকভাবে কোড শেয়ারিং এর মাধ্যমে দিল্লিতে ট্রানজিট দিয়ে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান ও উজবেক এয়ারওয়েজ। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক সভায় এ তথ্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গেল এক দশকে বহরে বেশ কিছু নতুন এয়ারক্রাফট যোগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্দেশ্য স্বল্প দূরত্বের নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আর্থিক সংকট দূর করা। সেই ধারাবাহিকতায় বিমান এবার পাখা মেলতে যাচ্ছে প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকা রুট উজবেকিস্তানে। শিগগিরই এই রুটে যাত্রী পরিবহন শুরু করবে বিমান। প্রাথমিকভাবে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বিমানের ফ্লাইট, এরপর কোড শেয়ারিং এর মাধ্যমে যাত্রীরা দিল্লি থেকে পৌঁছাবেন দেশটির রাজধানী তাশখন্দে। ঢাকা থেকে যদি কেউ তাশখন্দ যেতে চায় তাহলে ওয়ায়া দিল্লি এটা কোড শেয়ার। এটা দ্বিতীয় ধাপে আমরা যেটা করতে চাই সেটা হলো যে যখন ট্রাফিকটা বাড়লো তখন আমরা সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করব।
গেল সেপ্টেম্বরে এক সপ্তাহের উজবেকিস্তান সফরের ফলো আপ নিয়ে আয়োজিত সভায় দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। কম্প্রেসরের একটি প্ল্যান্ট ওখানে করতে বলতেছেন, ওই প্ল্যান্ট থেকে প্রোডাকশন করলে ওইটা ওনারা লোকালি বা ওই দেশ থেকে এক্সপোর্ট, ওইটা ওনাদের দায়িত্ব। ল্যান্ড যেটা তারা ফ্রি দিচ্ছে, 10 বছর পর ল্যান্ডের স্ট্যাটাসটা কি হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার দরকার আছে। উজবেকে ইনভেস্ট করলে অবশ্যই ওখান থেকে গোটা ইউরোপে একটি সিআইএস কান্ট্রিতে একটি এক্সপোর্ট করা যাবে। এ সময় উপদেষ্টা জানান মজুদ কমে আসায় ভবিষ্যতে শিল্প কারখানায় গ্যাস সরবরাহে তৈরি হতে পারে সংকট, তাই এখনই ভাবতে হচ্ছে বিকল্প। ওদের যে অনেক গ্যাস আছে সেটা আমাদের কাজে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। আসছে নভেম্বরেই উজবেকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকায় কনসুলেট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াও হতে পারে নতুন বাণিজ্য চুক্তি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ফের ভ্রমণ ভিসা চালু করল ভারত। 15 অক্টোবর থেকে বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ধীরে ধীরে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসছে ভারতে। দৈনিক আক্রান্তের সংখ্যা আর মৃত্যুহার কমে আসায় খুলে দেয়া হচ্ছে স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার ভ্রমণ ভিসা চালু করল দেশটি। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 15 অক্টোবর থেকে ভারত নতুন করে ভ্রমণ ভিসা ইস্যু করবে। তবে যে সকল পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার ফ্লাইটে করে দেশটিতে প্রবেশ করতে হবে। আর এর 1 মাস পর অর্থাৎ আগামী 15 নভেম্বর থেকে চালু হবে সাধারণ ফ্লাইট। ফলে যেসব নাগরিক সাধারণ ফ্লাইটে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক তাদেরকে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে ভ্রমণ করতে আসা সকল পর্যটককে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে। গেল বছরের 11 মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের জন্য ভিসা বাতিল করে ভারত সরকার। তবে শুধু কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে করোনার 10 লাখ ডোজ করে টিকা রপ্তানির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। চলতি মাস থেকেই এই টিকা রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সে লক্ষ্যে উৎপাদনের সক্ষমতাও বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। চলতি মাস থেকেই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে 10 লাখ ডোজ করে করোনা ভাইরাসের টিকা রপ্তানির অনুমতি পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারত সরকারের ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির আওতায় বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় ইরানে কোভ্যাক্সিনের 10 লাখ টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। পুনে ভিত্তিক সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি 3 কোটি ভ্যাকসিন ডোজ যুক্তরাজ্যে পাঠানো হবে। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাকসিন রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় টিকা উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি প্রতি মাসে 20 কোটি ডোজের বেশি টিকা উৎপাদন করতে পারবে বলে কেন্দ্র সরকারকে জানিয়েছে। ভারত বায়োটেক বর্তমানে প্রতি মাসে 3 কোটি ডোজ টিকা উৎপাদন করলেও আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যা 5 কোটিতে উন্নীত করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওমর ইনান, সময় সংবাদ। পরের সময় আরও থাকছে, ওমানে পৌঁছে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ টাইগারদের প্রতিপক্ষ ওমান এ দল। উদ্বোধনের অপেক্ষায় 2022 কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ স্টেডিয়াম আল থুমামা। আগামী 22 অক্টোবর আমির কাপ ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হবে সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়াম। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার অপেক্ষায় স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আগামী 22 অক্টোবর আমির কাপ ফুটবল ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ স্টেডিয়াম আল থুমামা।
মুসলিম সংস্কৃতি এবং আরব অঞ্চলের ঐতিহ্যের সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়ামে বসে 2022 ফুটবল বিশ্বকাপ খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আবি আল থুমামার বাসিন্দা। আগামী 22 অক্টোবর কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম উদ্বোধন হতে যাচ্ছে। স্টেডিয়ামটা আমার বাসার সামনে। স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার অপেক্ষায় আছি। আমরা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি সুন্দর একটা বিশ্বকাপ আয়োজন করে বিশ্ববাসীকে দেখিয়ে দেব। আমরা 2022 সালের বিশ্বকাপ এখানে বসেই দেখতে পারবো। এ নিয়ে আমরা খুব অপেক্ষায় আছি, ওদের অপেক্ষায় আছি, আনন্দিত। 2022 কাতার ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দুই দলের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা। যেহেতু আমরা স্টেডিয়ামের কাছাকাছি আছি, সেখানে আমরা অধিক আগ্রহের সাথে বসে আছি স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য। আসছে বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমরা কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে উপভোগ করব। দোহা থেকে 12 কিলোমিটার দূরত্ব আর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত আল থুমামা স্টেডিয়াম। 40,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কাতার। ফ্রান্সে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গেল বছর করোনার কারণে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করা না গেলেও এবার বেশ আড়ম্বরপূর্ণভাবে পূজা পালনের লক্ষ্যে এখন প্রস্তুতি চলছে বাংলাদেশি কমিউনিটিতে। জমে উঠেছে কেনাকাটাও। তবে পূজা মণ্ডপে আসা দর্শনার্থীরা ও অন্য সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মানেন, তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। করোনা সংকটের কারণে গেল বছর ফ্রান্সে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো পালন করতে পারেননি। তবে এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আড়ম্বরপূর্ণভাবেই তাদের এই বড় ধর্মীয় উৎসব পালনের লক্ষ্যে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন। গত বছর আমরা করোনার জন্য দুর্গা উৎসব করতে পারিনি, তো এবার আমরা প্রিফেকচার থেকে অলরেডি অনুমতি নিয়েছি। বিভিন্ন স্বাস্থ্যবিধি, হেলথ পাস এগুলি নিয়ে আমরা যতটা সম্ভব নিয়ম শৃঙ্খলাভাবে দুর্গাপূজা উৎসব পালন করবো। এবার আমরা এখন শেষ মুহূর্তে আছি। এটা শুরু হয়ে গেছে 6 মাস আগের থেকেই, কারণ আমাদের এখানে তো দেশের মতো প্রতিমা পাওয়া যায় না, তাই আমাদের ওখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় কারোতে করে। এটা অলরেডি চলে আসছে। আমরা 4 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। আমাদের ষষ্ঠী থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলিতেও এখন ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে, আর কেনাবেচাও বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বছর যেহেতু পূজা হচ্ছে, আসলে অনেক সেল হচ্ছে, অনেক কাস্টমার, অনেক আমরা অনেক সময় দেখা যায় দোকানে জায়গাই দিতে পারি না, এরকম অবস্থা, খুব জমজমাট অবস্থা এখন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে ফ্রান্সে এবার 12টি অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে জানা গেছে, আর সেই লক্ষ্যে এখন বেশ জোরে সুরে প্রস্তুতিও চলছে। একদিকে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা, অন্যদিকে চলছে পুজোর প্রস্তুতি। তবে পূজা মণ্ডপে আসা দর্শনার্থী ও অন্য সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মানেন, তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। মর্যাদার একটা অর্জনের সামনে দাঁড়িয়েও নাসুম নিজেই জানেন না আইসিসি প্লেয়ার অফ দি মান্থের গুরুত্বটা কি। অকপটেই স্বীকার করেছেন এই টাইগার স্পিনার। ওমানের উইকেটে পেস ভ্যারিয়েশন হবে গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে নিজের ভালো বোলিং পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগবে বলে মনে করেন নাসুম আহমেদ। আইসিসির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাসুম আহমেদ মনোনীত হয়েছেন। ভোটের সাপেক্ষে মুশির পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই স্পিনার। খবরটা পুরানো, তবে নতুন খবর, নাসুম নিজেই নাকি পরিষ্কার করে জানেন না তিনি কোন অর্জনের সামনে দাঁড়িয়ে। তবে সেটা নিয়ে কোনো রাগ ঠাক নয়। সুনামগঞ্জের হাওরের বাতাসে বেড়ে ওঠা সরল নাসুমের স্বীকারোক্তি অকপটে। অনেকের সাথে আমি কথা বলছি, মুশফিক ভাইয়ের সাথে এটা নিয়ে একটু বেশি কথা বলছি যে ভাই এটা আসলে কি এই সেই। তো উনি বললো যে তোকে নমিনেশন করা হয়েছে, যে এখন সবাই ভোট দেবে, তুই সবার আসলে থাকলে তোকে করবে, প্লেয়ার অফ দ্য মান্থ করবে আর কি। তো আমি আসলে সত্যি কথা বলে এখনো বুঝে উঠতে পারতেছি না জিনিসটা আসলে কি। বৃহস্পতিবার নিজেদের মধ্যে 2 ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন টাইগাররা, যেখানে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট নাসুম। ওমানের কন্ডিশনে পেস ভেরিয়েশনকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। অনেকদিন পর আবার সেন্ট্রাল উইকেটে একটা ম্যাচ এনভায়রনমেন্টের মতো করে আমরা প্র্যাকটিস করছি, খুব ভালো লাগছে, বোলিংও খুব ভালো করছে আলহামদুলিল্লাহ। পেস ভেরিয়েশনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটাই প্রাধান্য দিতে হবে, ল্যান্ডটাকেও প্রাধান্য দিতে হবে।
বুঝে বুঝে বল করতে হবে আর কি, একই রকম বল করা যাবে না। শুক্রবার ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর শনিবার আইসিসির অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ খেলতে আবুধাবিতে যাবে মাহমুদুল্লাহ বাহিনী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। ওমানে পৌঁছে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান এ দল। ওমান ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে দুদল। এরপর টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ মুশফিকরা। 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে তারা। 17 অক্টোবর শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন। টি-20 বিশ্ব আসরের বাছাই পর্বে অংশ নিতে 3 অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামে রোমিঙ্গর দল। টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এ দফায় দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। ওয়ানডেতে টাইগারদের দেখতে চান সেরা পাঁচে, বিশেষ পরিবর্তন আনতে চান গঠনতন্ত্রে। দায়িত্ব শেষ হওয়ার আগেই শেখ হাসিনা স্টেডিয়ামকে দেখতে চান পুরোপুরি প্রস্তুত। বাস্তবায়ন করতে চান আঞ্চলিক ক্রিকেট সংস্থা। সব মিলিয়ে দিলেন প্রতিশ্রুতির ফুলঝুরি। বিসিবির কার্যালয় থেকে প্রেস কনফারেন্স রুমের দূরত্ব কত? অবশ্য উৎসবের রঙে এদিন যে রঙিন হোম অফ ক্রিকেট, ঝাঁকি ঝামেলাও কম পোহাতে হয়নি। ওরা যে গেল আমার উপর দিয়ে ঢোকার সময় আর এখানে আসার সময় আমার জান শেষ। আগের দুইবার নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবার জিতলেন প্রতিদ্বন্দ্বিতা করেই। জয়ের পর থেকে নাজমুল হাসান পাপন যে হচ্ছেন পরবর্তী বোর্ড সভাপতি, এটা তো ছিল ওপেন সিক্রেট। এদিন আসলো আনুষ্ঠানিক ঘোষণা। নতুন মেয়াদে প্রধান লক্ষ্য 3টি। বললেন এবার এককভাবে হতে চান বিশ্বকাপের স্বাগতিক। 3টা টপ প্রায়োরিটি কাজ আমরা ভাগ করেছি। একটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে। নাম্বার 2, কনস্টিটিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। উই নিড টু ব্রিং সার্টেন চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। অ্যান্ড ফাইনালি আঞ্চলিক ক্রীড়া সংস্থা করব বলে আসছি এতদিন ধরে। এটার সাথে আমাদের কিছু জায়গা আছে আমাদের কনস্টিটিউশন যেটা সাংঘর্ষিক, সো এই কনস্টিটিউশনের এই চেঞ্জটাও আনা দরকার। বিগত কমিটিগুলোর সাফল্য নিয়ে উচ্ছ্বসিত পাপন ইঙ্গিত দিলেন খুব একটা হচ্ছে না পরিবর্তন। ওয়ানডেতে আরও চান দলের উন্নতি। যারা আগে ছিল তারা সবাই ভালো ছিল। ক্রিকেট বোর্ডে তাদের অবদান অস্বীকার করার কোনো পথ নেই। 3টা ফরম্যাটের মধ্যে শুধু ওডিআইতে আমরা মোটামুটি ভালো। আমরা 7 নম্বরে এসেছি। নেক্সট টার্গেট অবশ্যই হবে আমরা 5-এ যাওয়া। এবারে নির্বাচনকে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে। কারো কাছে ভোট না চেয়েও পেয়েছেন সর্বোচ্চ ভোট। কথা বললেন পাইলট ফাহিমের ভরাডুবি নিয়েও। সত্যি কথা হলো আমি কারো কাছে ভোট চাইনি। আমার নামে অনেকেই হয়তো দিয়েছে, কিন্তু আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি, আই ওয়ান্টেড টু টেস্ট যে আসলে কি সিচুয়েশনটা কি, বাংলাদেশে মানুষ কি মনে করে, ভোটাররা কি মনে করে। এ মেয়াদে ঢেলে সাজাতে চান গোটা কার্যক্রম। বিসিবির কাজে আরও আনতে চান গতিশীলতা। সিএফও না, শুধু সিও আসতে পারে। আমার বহুত লোক লাগবে এখন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরে শরীর চর্চার জন্য কিশোরগঞ্জের নরসুন্দা মুক্তমঞ্চ ও ওয়াকওয়েতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মানুষ হাঁটাহাঁটি করছেন, শরীর চর্চায় অংশ নিচ্ছেন। এই ভোরের আলো ফুটার আগেই এই যে মুক্ত মঞ্চের যে ওয়াকওয়ে আছে, ওয়াচ টাওয়ার এবং অন্যান্য এলাকায় লোকজন যে শরীর চর্চায় অংশ নিচ্ছেন, কেউ কেউ ব্যায়াম করছেন। এবং আপনাকে যদি আমি একটু বলে রাখি যে এখানে যে ভোর 6টা থেকেই বিভিন্ন এলাকার মানুষজন এখানে ব্যায়াম করতে আছেন। আর আমি এখানে যে এলাকাটিতে আছি, যদি আপনাকে একটু এই এলাকাটি আমি দেখাতে চাই যে কিশোরগঞ্জের যে মুক্ত মঞ্চ এলাকা, এটা একটি মনোরম লোকেশন, একটি সুন্দর এলাকা, যেটি একদিকে গুরুদয়াল সরকারি কলেজ, অন্যদিকে শহরের যে নরসুন্দা নদী 2 পারে যে মুক্ত মঞ্চ এবং ওয়াকওয়ে গড়ে তোলা হয়েছে। সেখানে শত শত মানুষ হাঁটা এবং ব্যায়ামে অংশ নিচ্ছেন। তারা যেটি বলছেন যে এখানে যে ভোরের আলো ফুটার আগেই তারা শরীর চর্চায় অংশ নেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেটি মুক্ত মঞ্চ এলাকায় আছি, এখানে যে নরসুন্দা মুক্ত মঞ্চ যে শরীর চর্চা কেন্দ্র নামে একটি যে সংগঠন আছে, তারা এখানে ব্যায়াম করছে। সকাল থেকে
যে সংগঠনের সদস্যরা এখানে নিয়মিত ব্যায়াম করতে আসেন, শরীরচর্চায় অংশ নেন এবং তারা যেটি বলছেন যে সুস্থ দেহ মন গড়ে তোলার জন্য যে শারীরিক কসরত এবং শারীরিক অনুশীলন করার জন্য তারা এখানে আসেন। এটি সংগঠনের পাশাপাশি এখানে আরো অনেকগুলো সংগঠনই এখানে আছেন, কেউ হাঁটছেন, কেউ ব্যায়াম করছেন, কেউ দৌড়াচ্ছেন, আবার গুরুদয়াল কলেজ মাঠে কেউ কেউ ফুটবল খেলায় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে এই যে শহরের এই এলাকাটি একটি চমৎকার এলাকা, নদী সংলগ্ন, নদীর দুই পারে যে এলাকা আছে, ওয়াকওয়ে আছে, মুক্তমঞ্চ সংলগ্ন ওয়াকওয়ে এবং এই মুক্তমঞ্চ এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, দৃষ্টিনন্দন এলাকা, যে টলমলে নদীর পানি এবং এই নদীর দুই পারে যে হাঁটার রাস্তা গড়ে তোলা হয়েছে। 2013 সালে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই মুক্তমঞ্চ এলাকাটি লেক সিটি এলাকাটি গড়ে তোলা হয়েছে, যেখানে শত শত মানুষ প্রতিদিন খেলায় হাঁটায় অংশ নিচ্ছেন এবং তারা শরীরচর্চা অংশ নিচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুস্থ দেহ মন গড়ে তোলার জন্য এই যে তারা বিভিন্ন সংগঠন শারীরিক ব্যায়ামে অংশ নিচ্ছেন, শারীরিক কসরত করছেন এবং এখানে আমরা ডায়াবেটিক রোগী সহ অনেক রোগী দেখেছি, তারা এখানে হাঁটেন এবং বিভিন্ন অনুশীলনে অংশ নেন। তো সব মিলিয়ে কিশোরগঞ্জের নরসুন্দা, মুক্তমঞ্চ এবং আশপাশের এলাকায় যে লোকজন হাঁটাহাঁটি করতেন এবং শরীরচর্চায় অংশ নিচ্ছেন, এই বিষয়ে আমরা যে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই প্রতিদিন যে হাঁটার মাধ্যমে এবং সুস্থ ব্যায়ামের মাধ্যমে তারা সুস্থ থাকার চেষ্টা করছেন। তো কিশোরগঞ্জের মুক্ত মঞ্চের ওয়াকওয়ে যে শরীরচর্চা হচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে, এই বিষয়ে আমার কাছে ছিল সবশেষ। কিশোরগঞ্জ থেকে শরীরচর্চার খবর জানাচ্ছিল সহকর্মী নূর মোহাম্মদ। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড় জুমের পাকা ধানে এখন সোনালী রং ধারণ করেছে। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পেকেছে জুমের ধান, তাই তো পাহাড়গুলো সোনালী রঙের আভা ছড়াচ্ছে। স্বপ্নের ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পাহাড়ি বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় নিরিখা, উপসি, পিডি, কক্রো, বিন্নি, গেলং এবং কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। জুমের ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকই এই ফসল। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষিরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা আশা করি ধান একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি। এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে, তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলার 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে সৌদি প্রবাসীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঢাকার পর এবার চট্টগ্রাম ও সিলেটে হবে RT-PCR ল্যাব। খুলে দেওয়া হলো চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের মুখ। 7 মাস আগেই শেষ হয় খনন। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। দ্রুত এগোচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। প্রকল্প প্রায় 50% শেষ। 2023 সালে পরমাণু বিদ্যুৎ পাওয়ার আশা।
অতিরিক্ত সচিব পরিচয় প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ। মিলেছে জিকে শামীম ও মুসা বিন শমশেরের সঙ্গে গোপন লেনদেনের তথ্য। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।